দর্শক, গতকালকে সেনা প্রধানের একটি বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে নানা রকমের জল্পনা কল্পনা আলোচনা চলছে এখনও। সেনাপ্রধান বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন, মব নিয়ে কথা বলেছেন, অদ্ভুতুড়ে মামলা নিয়ে কথা বলেছেন। আওয়ামী লীগ ঢাকা দখল যেদিন করবে সেদিন বুঝতে পারবা আওয়ামী লীগ কি জিনিস। মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের। এদিকে ভয়াবহ রূপ নিয়ে আওয়ামী লীগ প্রকাশ্যে আসে, চারদিকে আন্দোলন এবং তাণ্ডব করছে। সেনাপ্রধানও বাধ্য হলেন শেখ হাসিনাকে দেশে ফিরাতে এবং ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নিতে। কাল অবশেষে মুখ খুলেছে জাতিসংঘ, এবং জাতিসংঘ কালকে মুখ খুলে যে কথাগুলো বলেছেন, আমার নিঃসন্দেহে মনে হয় সহযোগী দালাল মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষেও একাধিক অ্যাকশন নিতে শুরু করেছে এবং একাধিক রিপোর্ট আমাদের সামনে এসেছে। সব থেকে বড় ধাক্কাটা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসকে দিতে চাইছে। বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ আইন 1861 পরিবর্তন হয়নি এবং কোন সরকার এটা করবে না, এটা নিশ্চিত থাকতে পারেন যে ক্ষমতা আসুক। কারণ কেন করবে না? কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। আমি আশা করি যে আপনারা বলবেন পুলিশের বিরুদ্ধে যা মন তা বলেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামী স্পষ্ট মনে রাখেন, সাইদি নিজামীদের জামাতকে ভারতের দাবিদার হতে দিব না। এনসিপির ভাইরা মনে রাখো, শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়ে নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। বক্তব্যটা যদি সেনাপ্রধানের হতো তাহলে কতই না সুন্দর হতো, কিন্তু এটি সেনাপ্রধান কবে কখন কোথায় বক্তব্য দিয়েছেন এ ধরনের কোনো তথ্য কোনো জায়গায় নেই, এবং বাংলাদেশের কোনো গণমাধ্যমে কিংবা বিদেশি কোনো গণমাধ্যমে এই ধরনের কোনো খবর নেই। শুধুমাত্র একটি টেক্সট ঘুরে বেড়াচ্ছে যে এটি সেনাপ্রধানের বক্তব্য। গতকালকে আবার একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে যে সুন্নিদের নামে আপনার আওয়ামী লীগের মহাসমাবেশের আয়োজন চলছে, কিন্তু আমি সেখানে বারবার বোঝানোর চেষ্টা করেছি ওই সুন্নি সেই সুন্নি যারা আওয়ামী লীগের সুন্নি। এখনো বলছি, যদি আওয়ামী লীগ মার্কা কোন সুন্নি বাংলাদেশে থাকতে চায়, সে সুন্নি না, সে দেশদ্রোহী। প্রত্যেক জায়গায় এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আমরা এই আওয়ামী লীগকে দেখতে চেয়েছি। সেটা যদি আরো কিছুদিন আগে হতো বা কিছু মাস আগে হতো তাহলে দলের জন্য। গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে কিন্তু বুঝতেই পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানের কথা। সেনাপ্রধান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে দুর্দান্ত কিছু কথা বলেছেন। তিনি মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, মব করা যাবে না, মব বরদাস্ত করা যাবে না সেটা বলেছেন। সকলের অধিকারের কথা বলেছেন, সকলের সমান অধিকার, মিছিল মিটিং সমাবেশে সকলের অধিকার থাকবে। অদ্ভুতরে যে মামলা, অযথা যে মামলাবাজি করা হচ্ছে সেই মামলাবাজি করা যাবে না সেগুলো বলেছেন। সেগুলো বলার মাধ্যমে এক ধরনের এগুলো যে এখন দেশে চলছে সেই ব্যাপারগুলো স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নিয়েই বলেছেন যে এগুলো বরদাস্ত করা যাবে হবে না, এগুলো করতে দেয়া যাবে না। সেই কথাগুলো যখন বললেন তখন সেনাপ্রধান বেশ কিছু প্রসঙ্গ কি এড়িয়ে গেলেন কিনা। অবশ্য যে কথাগুলো বললেন সেগুলোই সরকারের সঙ্গে বনিবনা হবে কিনা, সরকারের সঙ্গে মিলবে কিনা সেই আলোচনা বিস্তর রয়েছে। কিন্তু যে কথাগুলো বললেন না, এই যেমন এনসিপি নেতাদের নানা রকমের দুর্নীতির খবর, শত শত গাড়ি নিয়ে শোডাউনের খবর, দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কারের খবর। এনসিপি নেতা রাজনৈতিক দল সম্পর্কে সেনাপ্রধান কিছু না বলতেই পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু উপদেষ্টার যে এপিএস কিংবা পিও তাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়ে, এবং এক উপদেষ্টার এপিএস 311 কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি করেছেন, সরকারের অভ্যন্তরেই যে কলকবজাগুলো দুর্নীতি করছে বলে নানা রকমের অভিযোগ উঠেছে, সেই ব্যাপারে সেনাপ্রধান কিছুই বলেননি।
সেনাপ্রধান গতকালকের ভাষণে যেটা বলেননি সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি। তাহলে কি সরকার ইনক্লুসিভ নির্বাচন থেকে সরে আসছে? সবাইকে নিয়ে নির্বাচনের যে থিওরি এর আগে সেনাপ্রধান বলেছিলেন, সেই থিওরি থেকে কি সরে আসলেন সেনাপ্রধান, নাকি সবগুলো একবারে বলতে চাননি? সবগুলো একবারে বললে সরকারের সঙ্গে একটা বড় বিরোধ তৈরি হবে, সেই কারণেই কি বলতে চাননি কিনা? সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন। চুপ থাকার পরে আবার কথা বললেন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন। মবের বিরুদ্ধে কথা বলেছেন, অযথা হয়রানি করার জন্য যে মামলা মোকদ্দমা করা হচ্ছে সেগুলোর কথা বলেছেন, আক্রমণ করা হচ্ছে মানুষকে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। এই কথাগুলো কেন বললেন সেটাও একটা বড় প্রশ্ন এসেছে। এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতন এই দুটো নিয়ে চরমভাবে আলোচনা হচ্ছে এবং লেখালেখি হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে সবার অধিকার সমান নেই, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে, যথেষ্ট মিটিং সিটিংয়ের ব্যাপার স্যাপারগুলো চলছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে জাতিসংঘ, ইউ দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের চাপ বেশি হয়েছে। সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন, সম্ভবত রাশিয়া সরকার থেকেও একটা চাপ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে, অগণতান্ত্রিক সরকার তো রয়েছেনই, বিশেষ সময়ের জন্য যে সরকার, সেই সরকার তো নির্বাচিত সরকার নয়, সেই সরকার যত দ্রুত পারবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে প্রচণ্ড, এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, সেই ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে। সেই আন্তর্জাতিক চাপেই মূলত সেনাপ্রধান ভূমিকা রাখছেন এমনটা শোনা যাচ্ছে। বাংলাদেশে সাংবাদিকদের দোসরের ট্যাগ দিয়ে বহু সাংবাদিককে, অন্তত 1000 সাংবাদিকের চাকরি চলে গিয়েছে, এরকম খবর শোনা যাচ্ছে, এরকম খবর নিয়ে আলোচনা হচ্ছে। শত শত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, বহু সাংবাদিককে মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে, একাধিক সাংবাদিককে জেলে রাখা হয়েছে। এরকম সাংবাদিক নির্যাতন হচ্ছে, সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে, সেই ব্যাপারগুলোও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না, এই আলোচনাটাও আন্তর্জাতিকভাবে হচ্ছে। সব মিলিয়ে সেনাপ্রধানের উপরে একটা চাপ রয়েছে, সেই চাপের হয়তো আংশিকটা তিনি প্রকাশ করলেন। আর সরকারের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের উপদেষ্টাদের এপিএসের দুর্নীতি, সরকারের উপদেষ্টাদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর আসছে। আবার সেনাপ্রধান আর একটা বিষয় পাশ কাটিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি এটা প্রকাশ্যে হয়তো বলতে চাননি, সে সম্প্রতি আসিফ নজরুলের যে স্ট্যাটাস, কাশ্মীর হামলা নিয়ে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছে। ভারতের কাছে আসিফ নজরুল ভিলেনে পরিণত হয়েছেন এবং বলা হচ্ছে যে এই আসিফ নজরুলের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। ভারতীয় মিডিয়াগুলো এগুলো বলার চেষ্টা করছে। এই যে অবস্থা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে সেনাপ্রধান হয়তো বলতে পারতেন, কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে এরকম কথা তিনি বলতে চাননি বলেই হয়তো এড়িয়ে গেছেন। হয়তো সরকারকে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে আন্তর্জাতিক চাপ, ভারতের চাপ, আমেরিকার চাপ তৈরি হয়েছে। এই ধরনের মন্তব্য, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ধরনের মন্তব্য বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে, সেই ব্যাপারে নিশ্চয়ই তিনি সরকারকে সাবধান করেছেন। ওপেনলি যতটুকু বলার ক্ষমতা কিংবা যতটুকু বলার প্রয়োজন তিনি মনে করেছেন, সেটুকুই হয়তো বললেন আপাতত। কিন্তু এই বলাতে একটা বার্তা সরকারের কাছে স্পষ্ট করে দিতে চাইলেন বোধহয়, যে কোনো ধরনের অনৈতিক কাজ, বেআইনি কাজ,
সেনাবাহিনী বরদাস্ত করবে না, কারণ সেনাবাহিনীর উপরেও আন্তর্জাতিক চাপ রয়েছে। জাতিসংঘের চাপ একটা বড় চাপ। যদিও কদিন আগে আমরা দেখেছি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে সফর করেছেন, মনে হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক দিয়ে যে আদতে কাজ হবে না, কারণ বড় দেশগুলো যদি বাংলাদেশের বিপক্ষে নানা ধরনের মতামত দিতে থাকে, নানা ধরনের চাপ দিতে থাকে, তখন জাতিসংঘ ঠুটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ হবে। কারণ জাতিসংঘের নানা কার্যক্রম সম্পর্কে আমরা দেখেছি জাতিসংঘ মোড়লদের ক্ষেত্রে কিছুই বলতে পারে না। সুতরাং মোড়লরা যখন কথা বলবেন তখন জাতিসংঘ ঠুটোর জগন্নাথ হবে। যেমন গাজা ইসরায়েলের যুদ্ধ, কিন্তু জাতিসংঘ একটা কথাও বলছে না, সেখানে মানবাধিকার নিয়ে কথা বলছে না, কিন্তু জাতিসংঘ ছোট দেশগুলোতে এসে একটু মাতবরি, একটু পোদ্দারি করার চেষ্টা করে। সেই মাতবরিটা থাকে না যখন আমেরিকার মতো, রাশিয়ার মতো, যুক্তরাজ্যের মতো দেশগুলো সেখানে মাথা ঘামায়। আমেরিকা, রাশিয়া, ভারত যদি বাংলাদেশ সম্পর্কে মাথা ঘামায়, তাহলে জাতিসংঘের সঙ্গে, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক, যে সম্পর্ক শো আপ করা হলো, সেই সম্পর্ক আদৌ কোনো কাজে লাগবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, সব মিলিয়ে কি মনে হয়, সেনাপ্রধান যে অবস্থানটা অনেকদিন পর আবার ব্যক্ত করলেন, বাংলাদেশ যেন সঠিক পথে চলে, সেই অবস্থানটা কি আংশিক তিনি তুলে ধরলেন, পুরোটা তুলে ধরলেন না ইচ্ছাকৃত, কিংবা যতটুকু তুলে ধরলেন না ততটুকু কি তিনি সরকারকে সরাসরি জানিয়েছেন? সেনাপ্রধানের পরবর্তী করণীয় কি হবে? এখন এর পরে যে কথাগুলো তিনি বললেন, সেই কথাগুলো যদি মানা না হয়, সেই ব্যাপারগুলো যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেনাপ্রধানের ভূমিকা কি হবে? সেনাবাহিনী কি নীরবে এগুলো সহ্য করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। জামাত ইসলামী ভাঙতে, জামাত ইসলামীকে দুই গ্রুপে ভাগ করতে মহাপরিকল্পনা নিয়ে একটা গ্রুপ মাঠে নেমেছে। তো দর্শক, তাদের কার্যক্রম যা শুরু হয়েছে, সামনে আপনারা দেখবেন এই মে জুন মাসে আপনারা দেখবেন যে জামাতকে ভাঙতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন নিউজ পেপারে জামাতকে দুই ভাগ করার পক্ষে বিভিন্ন ন্যারেটিভ আপনারা দেখবেন। এমনকি প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, বাংলা ট্রিবিউন এ ধরনের নিউজ পেপারও জামাতকে দুই গ্রুপে ভাঙতে যে ন্যারেটিভ দরকার, সেই রসদ তারা যোগান দিবে। এই প্রেক্ষিতে জরুরি কিছু কথা বলতে চাই। আমরা প্রথমে বলবো, আদর্শিকভাবে হোক আর যে কারণে হোক না কেন, জামাত ইসলামীকে যে কেউ অপছন্দ করতে পারে, ইটস দ্য রাইট। কিন্তু এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে জামাত ইসলামের মতো একটা ফোর্স থাকা ওয়াজিব। যেমন আপনি জামাতকে ভোট দিবেন না, করে দিন, ওকে, সমস্যা নেই, কিন্তু জামাতের মতো একটা ফোর্স থাকা যে জরুরি, এটা দেশপ্রেমের অংশ হিসাবে আপনাকে স্বীকার করা দরকার। দেখেন, এই যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, আপনি স্বীকার করেন বা না করেন, জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সুসংগঠিত সংগঠন না থাকলে এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলনের প্রত্যেকটা পরতে পরতে আমাদের অবজারভেশন আছে। কোন পর্যায়ে গিয়েছিল, কখন আন্দোলন থেমে যেত, আবার আন্দোলনটা কিভাবে ধরে রাখা হয়েছে, শিবির রেখেছে, জামাত রেখেছে। একটা সুসংগঠিত এই সংগঠন না থাকলে এটা হতো না। এবং ইসলামের জন্য আপনি ইসলামপন্থী হয়েও জামাতের বিরোধিতা করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ ইসলামপন্থীদের অনেক দল আছে। আপনি চরমনাই করতে পারেন, খেলাফত মজলিস করতে পারেন, সেক্ষেত্রে আপনি জামাতের বিরোধিতা করতেই পারেন, ইটস ইউর রাইট। কিন্তু জামাত ইসলামের প্রেজেন্স স্বীকার করাও একজন ইসলামপন্থীর জন্য ওয়াজিব। কিভাবে? এদেশে ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করতে, সেকুলার শক্তিকে, কমিউনিস্ট শক্তিকে, সোশ্যালিস্ট শক্তিকে, নাস্তিক্যবাদী শক্তিকে, সন্দেহবাদী শক্তিকে মোকাবেলা করতে, বস্তুবাদী শক্তিকে মোকাবেলা করতে ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থেই যে জামাত ইসলামীকে দরকার, আপনি যদি নিঃস্বার্থভাবে ইসলামপন্থী বা দেশপ্রেমিক হয়ে থাকেন, ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট। তো এই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে, জামাত ইসলামী ক্ষমতায় না আসুক এটা আপনারা চাইতে পারেন, কিন্তু জামাত ইসলামী ভেঙে যাক এটা আমাদের কারোই চাওয়া উচিত নয়। কারণ জামাত না থাকলে এ দেশ একটা অনিশ্চিত গন্তব্যে যেতে পারে। জামাত শিবির না থাকলে হয়তোবা 5 আগস্ট ব্যর্থ হয়ে শত শত তরুণকে ফাঁসি দিয়ে বা ক্রসফায়ার দিয়ে হত্যা করে এতদিনে আমরা প্রায় ভারতের পেটের মধ্যে চলে যেতাম, আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতাম। তখন আপনাদের চরমনাই, আপনাদের হেফাজত বা এগুলো কিচ্ছু থাকতো না, কেউ কিছু করতে পারতো না। এজন্যে বৃহত্তর স্বার্থে জামাত ইসলামীর অখণ্ডতার পক্ষে আমাদের অবস্থান নেওয়া দরকার।
জামাত ইসলামীকে ভোট দেওয়া মোটেও জরুরি মনে করছেন। এটা আমরা আহ্বান জানাতে পারি, আমরা যারা পছন্দ করে দিব। তো এই জায়গাটা থেকে জামাত ইসলামী যারা ভাঙতে আসবে, যারা ভাঙার ষড়যন্ত্র করবে, এদের উদ্দেশ্যে আমার সহজ সরল কথা, এদের পিঠে হাত পা ভেঙে দেওয়া উচিত। এরা কোনো না কোনোভাবে এটা ভারতের প্রজেক্ট, ইন্ডিয়া এটা চায়। জামাত ইসলামীকে ধ্বংস করতে ভারত এমন কোনো চেষ্টা নাই যে করে নাই। ফতোয়া সন্ত্রাস থেকে শুরু করে তথ্য সন্ত্রাস সব করা হয়েছে, গণহত্যা চালানো জামাতের বিরুদ্ধে, কিন্তু জামাতকে ভাঙতে পারেনি, নিঃশেষ করতে পারেনি। 5 আগস্টের পর আবার যখন জামাত ইসলামী ঘুরে দাঁড়িয়েছে, শুধু না ইতিহাসের সবচাইতে জনপ্রিয় সময় পার করছে, তখন আর কোনোভাবে যখন জামাতকে আর থামাতে পারছে না, তখন আধিপত্যবাদীরা জামাতকে 2 ভাগে ভাগ করার ষড়যন্ত্র করছে। তো জামাতকে 2 ভাগে ভাগ করার এই ব্যাকগ্রাউন্ডটা বা কেন করতে চায়, কারা করতে চায় এবং এটা যে কতটা ক্ষতিকর, প্রথমে আমি এটা আশা করি বুঝাতে পেরেছি। আর নেপথ্যে কারা? ভারত। আর এক্ষেত্রে জামাতের স্পর্শকতার কিছু বিষয়কে সুনিপুণভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। জামাতে শহীদ পরিবারের সন্তানদের কিছু ক্ষোভ, যেটা যৌক্তিক থাকতেই পারে, এটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করা হচ্ছে, এটাকে জামাত ভাঙার রসদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। মিডিয়াগুলো করবে, বড় আকারের সামনে এগুলো সামনে আনবে, যেটা একদম স্বাভাবিক, এটাকে তারা অস্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করছে। যেমন আজকাল নামের একটা পোর্টাল, আমি এই সম্পর্কে তেমন জানি না, সামনে প্রথম আলো ডেইলি স্টার এগুলো করবে, লিখে রাখেন। এই এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলে তখন এই ঘটনা দ্বারা শুরু করবে। মানে মে মাসের মাঝামাঝি সময় দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার এমন রিপোর্ট করছে, যার অর্থ হচ্ছে জামাত 2 ভাগে ভাগ হয়ে যাওয়া উচিত, যে অন্য কেউ এসে জামাতের দায়িত্ব নেবে, এটা হওয়া উচিত। তো আজকাল একটা ভিডিও প্রতিবেদন করেছে, শিরোনাম জামাতের টানাপোড়েন, নিজামের সন্তান ও মীর কাসেম আলীর মেয়ের স্ট্যাটাস। এর ভেতরে এমনভাবে উপস্থাপন করেছে জামাত ইসলামী ভিতরে মারাত্মক দ্বন্দ্ব, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল। দেখেন, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল এটা একদম আছে এবং থাকবে। কাউকে সরিয়ে কেউ নেতা হতে চাইবে, কেউ সেক্রেটারি জেনারেল হতে চাইবে, কেউ প্রথম সারির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নায়েব আমির হতে চাইবে, এটা একদম স্বাভাবিক, এটা না থাকা অস্বাভাবিক। এটা সাহাবা ইকরামদের যুগে ছিল, আছে, থাকবে। জামাতের আবার অনেকে অস্বীকার করেন যে জামাতের লোকজন নাকি পদ পদবি চায় না, ভাই এটা আর এক মিথ্যাচার। তা আপনি এই মিনিমাম বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আগাতে হবে, এটা স্বাভাবিক। ক্ষমতা চাওয়া, পোস্ট চাওয়া, এবং এই জন্যে একটা লিমিট বজায় রেখে তৎপরতা চালানো জায়েজ, কোনো সমস্যা নেই। ক্ষমতা চেয়ে নেওয়া, পোস্ট চেয়ে নেওয়া জায়েজ, এবং ওই পদে যাওয়ার চেষ্টা চালানো জায়েজ, এটা জামাতের লোকজন করে। যেমন এই বাস্তবতা অস্বীকার করে আবার জামাতকে আর এক বাস দেওয়ার প্ল্যান বা এজেন্ডা কিন্তু অনেকের আছে, এরা আবার আবেগী। যেমন অনেকে মনে করেন যে জামাত বা শিবিরের সভাপতি কিংবা আমির কেউ হতে চান না, তাকে জোর করে বানানো হয়। এটা হচ্ছে একান্তই হাস্যকর কথা। জামাতের আমির হওয়ার লাইনে বা বিভিন্ন আমির হওয়ার জন্য অনেক তৎপরতা চালান, এরকম জামাতের অনেক নেতা আছে। এটা করবেন, জেলা আমির থেকে শুরু করে মহানগর আমির, আমি যেন হই, সেক্রেটারি যেন আমার লোক হয়, কাছের লোক হয়, আমার পছন্দের লোক, এই চেষ্টা করবে, হচ্ছে, চলছে। এটা না হওয়া মানে অস্বাভাবিক, এটা হবেই। তো এই যে সিম্পল বা একান্তই অনিবার্য কিছু বাস্তবতা, যেটা স্বাভাবিক, কিছু পাওয়ার স্ট্রাগল থাকে যে কোনো সংগঠনে, ইসলামী সংগঠনে আছে, থাকবে। এটা পীর মুরিদি থেকে শুরু করে সব জায়গায় আছে, থাকবে। তবে এই পাওয়ার স্ট্রাগলটা, এই ইন্টারনাল পাওয়ার কনফ্লিক্টটা বাংলাদেশে এক্সিস্টিং যে কোনো সংগঠনের চাইতে এখনো জামাত ইসলামীতে কম এবং সহনীয় মাত্রায় আছে। যেটা আছে, অনেকে অবশ্যই স্বীকার করেন না যে একদম নাই, না আছে, এবং এটা সহনশীল মাত্রায় আছে, এবং যেটা আছে এটা স্বাভাবিক। তো যা আছে এটাকে কেন্দ্র করে এই দল ভাঙার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই দল যাতে ভাঙে এই জন্য অনেকে উস্কানি দিচ্ছে। তো এই আজকালের এই রিপোর্ট এমনভাবে বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটা, সিলেট অঞ্চল কেন্দ্রিক ডাক্তার শফিকুর রহমান সিন্ডিকেট একটা, যেখানে এহসানুল মাহবুব, জুবায়ের, সেলিম উদ্দিন এদের নেতৃত্বে চলছে। সেলিম উদ্দিনকে বলা হয়েছে আমির জামাতের ডান হাত। আর রহিবুল ইসলাম খানদের একটা গ্রুপ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, এরা একদম জামাতের গুরুত্বপূর্ণ পদগুলো, এই মতিউর রহমান আকাউন্ট, এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দখল করছে। হ্যাঁ, এটা একটু অস্বাভাবিক, এটা জামাতকে সমাধান করতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এত নেতা কেন বের হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন কি, আর তারাই সবাই বড় বড় নেতা হবে, এটা স্বাভাবিক না। এখানে কিছু অস্বাভাবিক বিষয় আছে, এবং এই ধরনের অস্বাভাবিক বিষয় আমি একটা সংগঠনের জন্য স্বাভাবিক মনে করি। তবে এটা সমাধান করার চেষ্টা করা বা এটা না হওয়াটাই ভালো, এবং এটা অস্বীকার করা আবার আর এক অতি বুজুর্গি।
মানে এই জামাতের এই নেতৃত্বের প্রতি শহীদ অরিজিনাল জামাত যারা তারা অসন্তুষ্ট, এভাবে উপস্থাপন করা হচ্ছে। নিজামী পুত্ররা অসন্তুষ্ট, কাশেম আলীর পুত্র অসন্তুষ্ট, শহীদ নেতাদের বাঁচাতে যথেষ্ট গড়িমসি ছিল, মানে কঠিনভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তারা যাতে নেতা হতে পারে এই জন্য তাদের ফাঁসিতে সম্মতি ছিল, ইত্যাদি ইত্যাদি প্রচার করা হচ্ছে। মানে এটা কেন জানেন? প্রথম কথা হচ্ছে এগুলো আংশিক সত্য এবং এগুলো স্বাভাবিক, এবং এটা শুধু এখন না, সেটা সেই 42 সাল থেকে এরকম কিছু বিষয় আছে। এতে জামাত ভাঙার কোনো বিষয় না, এবং এটা থাকবে, এটা মানুষের সংগঠন থাকবে। যেমন শহীদ নেতাদের বাঁচাতে জামাতের ভূমিকা যদি পর্যালোচনা করেন, 100% ঠিক ছিল একথা পৃথিবীর কেউ বলতে পারবে না। কিছু ত্রুটি কারো দৃষ্টিতে কোনো পার্সপেক্টিভে আপনার কাছে ধরা পড়তে পারে, তো এই জন্য ক্ষোভ থেকে, ব্যক্তিগত অবজারভেশন থেকে সমালোচনা করতে পারে, এই সমালোচনাকে স্বাগত জানানো যায়। কিন্তু উস্কানিটা আসছে এরকম যে এই যে স্বাভাবিক বিষয়গুলো, এগুলোকে ব্যবহার করে জামাতকে দুই গ্রুপে ভাগ করতে হবে। একটা হচ্ছে অরিজিনাল জামাত, আর একটা হচ্ছে মানে ওই শহীদ নেতাদের উত্তরসূরিদের অরিজিনাল জামাত, আর একটা হচ্ছে পরবর্তী প্রজন্মের যারা ভারতের সাথে আপোষ করছে এরকম একটা জামাত। অতএব দুই গ্রুপে ভাগ হয়। এখন এটার সামনে এক্সিলারেট হবে যখন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে, এটিএম আজহারুল ইসলাম যে বাস্তবতা, তার শারীরিক অবস্থা বা তার যে অ্যাবসেন্স, এতে তাকে আমিরে জামাত বানানো হবে বা এটা স্বাভাবিক নয়। তিনি হয়তো বা নির্বাচন করবেন বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকবেন বা সামনে নায়েবে আমির বানানো হবে, কিন্তু তাকে আমিরে জামাত বানানো হবে, এটা তার শারীরিক কন্ডিশন বা এগুলোর সাথে যায় না। তিনি নিজেও এতে আগ্রহ বোধ করবেন না, আমি জানি। কিন্তু এটা নিয়েই এই ভারতের আধিপত্যবাদীরা বা এই ভারতের দালালেরা ষড়যন্ত্র করে, মিডিয়াগুলো, যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এখন তার হাতে নেতৃত্ব দেওয়া উচিত, ডাক্তার শফিকুর রহমানের পদত্যাগ করা উচিত। না, তিনি পদত্যাগ করছেন না, তাকে রাখতে বড় সিন্ডিকেট, এটিএম আজহারপন্থীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, এরকম স্বাভাবিক বিষয়কে কেন্দ্র করে এভাবে বা ব্যক্তিগত কিছু ক্ষোভ কষ্টের অনুভূতি শেয়ার করা সাবেক শহীদ নেতাদের, এই জায়গাগুলো সামনে এনে জামাত ভাঙতে অনেকে উস্কানি দিবে। তা আমি আহ্বান জানাবো যে আসুন আমরা জামাতকে অপছন্দ করলেও বৃহত্তর স্বার্থে জামাতকে ঐক্যবদ্ধ রাখতে তৎপর হই। আর সহজ মেসেজটা দিয়ে দেন, জামাত ভেঙে আলাদা জামাত করবে বা এই ধরনের কোনো চেষ্টাও যদি কেউ করে, এটা করবে না আমি জানি, জাস্ট উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আর জামাতের যতটুকু ভাঙন সেটা এবি পার্টির মাধ্যমে হয়েছে, আর কোনো সম্ভাবনা নেই আশা করি। তারপরেও যদি কেউ জামাত ভাঙার চেষ্টা করে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পিটাইয়া হাত পা ভেঙে ফেলা উচিত, কারণ এটা ষড়যন্ত্র। আপনি রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, কিন্তু দল ভাঙা, ইন্টারনাল ক্লাশ বাজানো, এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কঠিন জবাব, এই যে হাত পা ভাঙা, এগুলো কিন্তু প্রতীকী কথা, এর প্রকৃত অর্থে আমি বলছি না অরিজিনালি পিটাই, মানে কঠিনভাবে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। জিরো টলারেন্স। জামাত ঐক্যবদ্ধ থাকবে, আছে এবং থাকবে। আমরা জামাতের অনেক নেতার সমালোচনা করব, অনেকের বিরুদ্ধে তদন্ত চাইবে, অনেককে বহিষ্কার করার জন্যই সুপারিশ করব, কিন্তু জামাতে ভাঙন ধরনের চেষ্টা যদি কেউ করে তার খবর আছে। আসসালামু আলাইকুম দর্শক, কাশ্মীরে যে ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটনা ঘটল, তাতে করে ভারত পাকিস্তানকে দায়ী করছে, এটি আমরা সবাই জানি। আর এটি হতেই পারে দুই রাষ্ট্রের মধ্যকার যে চিরশত্রুতা, চিরবৈরিতা, তাতে করে এই ধরনের ঘটনায় সবসময় আমরা দেখছি এক রাষ্ট্র আর এক রাষ্ট্রকে দোষারোপ করে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাশ্মীরের এই ভয়ঙ্কর ঘটনায় ভারত কেন বাংলাদেশকে টার্গেট করছে? ভারতের বিভিন্ন কর্মকাণ্ড, সে দেশের বিভিন্ন গণমাধ্যমে যে উস্কানিমূলক রিপোর্টিং, তাতে করে এটি স্পষ্ট ভারত কাশ্মীর হামলাকে কেন্দ্র করে বাংলাদেশকেও নিয়ে নতুন কোনো খেলা খেলতে চাইছে। যেমন এই হামলাকে কেন্দ্র করে গুজরাটে 1000-এরও বেশি বাংলাদেশিকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন আরেকজনের, যদিও অবশ্যই সেটি ঠিক হয়নি, আমরাও কথা বলেছি। কিন্তু সেটিকে কেন্দ্র করে আমরা দেখলাম ভারতের কোনো গণমাধ্যমে এ ধরনের একটি ভুয়া রিপোর্ট প্রকাশ করলো, ভুয়া ছবি প্রকাশ করলো যে বাংলাদেশে আইন উপদেষ্টা আন্তর্জাতিক যে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যে মুসলিম বিদ্বেষী বক্তব্য, যে হুঙ্কার, তাতে করে এই হামলাকে কেন্দ্র করে পাল্টা নানান ধরনের প্রশ্ন অবশ্যই উঠতে পারে।
ভারতের কোনো কোনো গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এই হামলার পিছনে বাংলাদেশের কোনো হাত আছে কিনা। তারা যে ধরনের হেডলাইন ব্যবহার করছে সংবাদের অথবা বিশ্লেষণের যেই প্রশ্নগুলো বা যে বিষয়গুলো আসছে, যেমন ছোট করে যদি বলি, তাদের হেডলাইনে আসছে যেমন বাংলাদেশকে জড়িয়ে পহেলগামে বাংলাদেশি লিঙ্ক বেরোবে না তো, মানে বাংলাদেশের সম্পৃক্ততার কোনো খবর বের হবে না তো, ভয়ে বিবৃতি দিল ইউনূস সরকার। কোনোটি আবার বলছে যুদ্ধ লাগছে, বাংলাদেশ সেনা কি পাকিস্তান সেনার সঙ্গে ভারত আক্রমণ করবে। এবং এই সব গণমাধ্যমে যে ধরনের বিশ্লেষণ উঠে আসছে তাতে তারা আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় মৌলবাদী শক্তির যে চরম উত্থানের উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি আনা হচ্ছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের যে বক্তব্যের কথা বললাম সেটি নিয়ে নানানভাবে খণ্ডন করার চেষ্টা করা হচ্ছে, বিশ্লেষণ করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এর আগে ভারতকে আক্রমণ করে নানান ধরনের যে বক্তব্য দিয়েছে, উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এটি সত্য কথা, আমরাও স্বীকার করছি, সেগুলো প্রসঙ্গক্রমে তারা নিয়ে আসছে। পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলে ডক্টর ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গেই থাকবে, এই ধরনের নিশ্চয়তা তাদের নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে। গুজরাটে 1024 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে একদিনেই, শনিবারে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সংঘভি এই অভিযানকে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে। পুলিশ বলছে গুজরাট রাজ্য জুড়ে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের আটকের অভিযান চলবে, সমস্ত জেলার পুলিশ প্রধানদের এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই যে অবৈধ অনুপ্রবেশকারী, এই বিষয়টি নতুন কিছু নয়, এটি নিয়ে বিজেপি বা মোদী সরকার সারা বছরই খেলছে। বাংলাদেশিদেরকে মানে ঢালাওভাবে বাংলা ভাষাভাষীদের মানে বিভিন্ন স্থানে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে, অবৈধ বাংলাদেশি হিসেবে তাদেরকে বের করে দেওয়ার হুঙ্কার তো আমরা সারা বছর শুনি এবং সেটা নিয়ে তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে। কিন্তু কিছু প্রশ্ন তো উঠতেই পারে, যে জঙ্গি হামলার ঘটনা ঘটল সেটি আইন উপদেষ্টা যেটি তুলেছেন, আবারও বলি তার জায়গা থেকে সেটি হয়নি। আমাদের নানান ধরনের বিশ্লেষণ আসতে পারে, কিন্তু সরকারি দায়িত্বশীল মানুষেরা অবশ্যই দায়িত্ব জ্ঞান সম্পন্ন মন্তব্য করবেন, কূটনীতি সুলভ আচরণ করবেন। তো যাই হোক, এই যে হামলাটি হলো সেই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার বা আন্তর্জাতিক গোয়েন্দাদের সমন্বয়ে এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন যে আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থার মাধ্যমে এটির ইনভেস্টিগেট করা হলে তাতে যা বেরিয়ে আসবে নিশ্চয়ই আমরা মেনে নেব। এবং লস্কর-ই তয়বা সম্পর্কে বলা হচ্ছে যে এটি একটা মৃত সংগঠন, একটা সময় এর জাঁকজমক ভাব ছিল, কিন্তু এই পর্যায়ে এসে এই সংগঠনের কোনো অস্তিত্ব নেই। যদিও এই সংগঠনের অন্যতম সহযোগী একটি আরেক জঙ্গি সংগঠন, তারা দায়িত্ব স্বীকার করেছে এরকম ভারত দাবি করছে। যেটি হোক না কেন, পাকিস্তানকে আমরা যতই বিতর্কের মুখে রাখি না কেন, পাকিস্তানের প্রতি আমাদের যতই অভিযোগ থাকুক না কেন, এক্ষেত্রে পাকিস্তান যে কথাটি বলেছে সেটিকে তো সমর্থন করতেই হয় যে আন্তর্জাতিক গোয়েন্দাদের মাধ্যমে তদন্ত করা হোক। কিন্তু এ বিষয়ে মোদী সরকার একেবারে চুপ। কেন চুপ থাকবে? প্রশ্ন তো সেখান থেকেও বেরিয়ে আসতে পারে। মোদী এই কাশ্মীর হামলাকে কেন্দ্র করে আসলে কোন ধরনের খেলা খেলতে চাইছেন? তিনি যে সাম্প্রদায়িক কার্ড বিভিন্ন ইস্যুতে তার রাজনীতিতে ব্যবহার করেন, এটি নতুন কিছু নয়। সেই যে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা, তারপর থেকে নরেন্দ্র মোদীর এই ধরনের খেলা অব্যাহত রয়েছে, এটা তো সত্য কথা। এই হামলাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশকে নতুনভাবে টার্গেট করছে। আমরা জানি না যে 5 আগস্টের পর থেকে যেহেতু ভারত নানানভাবে চেপে ধরার চেষ্টা করছে বাংলাদেশকে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা হলো,
পরবর্তীতে আমরা দেখলাম যে ভারত নিজ উদ্যোগে তাদের সুবিধার্থে বাংলাদেশের মধ্য দিয়ে যে রেল ট্রানজিট সুবিধা পেয়েছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সের সংযুক্তি ঘটনার জন্য, সেটি তারা নিজেরাই বাদ দিয়ে দিয়েছে। 5,000 কোটি টাকার এই প্রকল্প ছিল। এই সব জায়গা থেকে আমি এর আগেও বলেছি, ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করবে, নানান সমীকরণ থেকে আমি বলার চেষ্টা করেছি। এবং কাশ্মীর হামলাকে কেন্দ্র করে নতুন করে যেভাবে বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে নানানভাবে, তাতে করে এটুকু স্পষ্ট, শুধু পাকিস্তানকে টার্গেট করেই ভারত বসে থাকবে না, এর সাথে বাংলাদেশকে নিয়ে খেলার একটা সূক্ষ্ম পরিকল্পনা ভারতের থাকতে পারে। ভালো থাকুন সবাই। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ফুল ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী নিয়েছিল এবং কী টাইটেল এবং কী থাম্বনেল ছিল, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওতে আমরা নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সংগ্রহ করা। ধন্যবাদ।